নমস্কার। আজ আমরা একটা বেশ অন্যরকম ঘটনা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একটা পুরনো বাগান বাড়ি, তাই না? উত্তর দিনাজপুরে। একদম। কিষানগঞ্জ এলাকার কাছে বাড়িটা প্রায় পরিত্যক্ত, আর সেখানে নাকি বেশ কিছু ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। আমাদের কাছে তথ্যের উৎসও বেশ নির্ভরযোগ্য। বাড়ির যিনি মালিক ভূপেন্দ্রনাথ দত্ত, ওনার নিজের অভিজ্ঞতা। আর শুধু তাই নয়, সম্প্রতি ওনার ভাগ্নেও নাকি একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন। ঠিক, বাড়িটার যা অবস্থা, জরাজীর্ণ, কোনো ইলেকট্রিসিটি নেই, নির্জন এলাকা, এমনিতেই তো গা ছমছম করার মতন। ভূপেন্দ্রবাবু বছর 3 আগে একবার গেছিলেন ওখানে, পুজোর সময়টায়। হ্যাঁ, আর সেই প্রথম রাতেই ঘটনার শুরু। কি হয়েছিল ঠিক? উনি বলছিলেন মাঝরাতে ঘুম ভেঙে গেল, পাশের ঘর থেকে একটা গঙ্গানির আওয়াজ আসছিল। প্রথমে নাকি কান্না, ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ। হ্যাঁ, তো উনি প্রথমে ভাবেননি যে এটা ভূতের ব্যাপার, ভেবেছিলেন হয়তো অন্য কিছু, কোনো সমাজবিরোধী কাউকে ধরে এনে। সেটাই স্বাভাবিক, অত নির্জন জায়গায় তো সব রকমেরই আশঙ্কা হতে পারে। তা উনি হাতে একটা টর্চ আর একটা লোহার রড নিয়েছিলেন, যদি সেরকম কিছু হয় সেই ভেবে আর কি দেখতে গেছিলেন ব্যাপারটা কি। কিন্তু পাশের ঘরের দরজার কাছে যেতেই পরিস্থিতিটা পাল্টে গেল। হ্যাঁ, হঠাৎ করে একটা অট্টহাসি। এটা বেশ অদ্ভুত রে, তাই না? খুবই। আর টর্চ ফেলতেই ঘরের মধ্যে কি দেখলেন? ঠিক দেখতে পাননি, মনে হলো কিছু একটা যেন সরে গেল দ্রুত। উনি ভাবলেন হয়তো ভাম বা ওই জাতীয় কিছু হবে। আচ্ছা, ঘরে ঢুকে কিছু পেলেন? না, কয়েকটা ভাঙাচোরা আসবাব ছাড়া আর কিছু না। বেশ কেমন যেন অস্বস্তিকর লাগছিল ওনার। বুঝলাম। তারপর উনি ফিরে এলেন নিজের ঘরে। হ্যাঁ, ফিরে এসে আবার শুয়ে পড়লেন, কিন্তু শান্তি নেই। খানিকক্ষণ পরেই আবার চিৎকার। এবার কিসের চিৎকার? খুব স্পষ্ট একটা মেয়ের গলা, যেন বলছে আমার মেরো না। ভাষাটা ঠিক বাংলা বা হিন্দি না হলেও ওই আকুতিটা বোঝা যাচ্ছিল। ও বাবা, এটা শোনার পর তো আর চুপ করে থাকা যায় না। একদমই না। উনি আবার উঠলেন, দরজার দিকে এগোতেই ভাবা যায় না, পেছন থেকে দুটো বরফের মতো ঠান্ডা হাত। কি সর্বনাশ! ওনার চোখ মুখ চেপে ধরে একরকম ধাক্কা মেরে পাশের ঘরটায় ফেলে দিল। বলেন কি? টর্চটা ছিটকে পড়ে গেল হাত থেকে। অন্ধকার। আর তারপর যা দেখলেন সেটা আরো ভয়ঙ্কর। কি দেখলেন? দেওয়াল ফুঁড়ে যেন একটা সাদা চাদরে ঢাকা আবছা মূর্তি এগিয়ে আসছে। উফ! শুধু মূর্তি না না, তার সাথে তীব্র একটা আলো চোখে এসে লাগছে, কানে তীক্ষ্ণ শীষের মতো আওয়াজ, নাকে একটা বাজে গন্ধ, ঝাঁঝালো মতন, ধোঁয়াও দেখেছেন। সব ইন্দ্রিয় দিয়েই আক্রমণ যাকে বলে, দেখা, শোনা, গন্ধ। আরও আছে, ওনার নাকি কাশতে শুরু করেছিলেন ওই ধোঁয়ায়। আর আবছা আলোয় দেওয়ালে দেখছেন নানা রকম ভয়ঙ্কর জন্তু জানোয়ারের মুখের ছায়া। এ তো রীতিমতো বিভীষিকা। শেষ হয়নি কিন্তু, উনি পরিষ্কার অনুভব করলেন গায়ে যেন টাটকা রক্ত এসে লাগছে, ছিটকে আসছে। অথচ ঘরে কেউ নেই। কেউ নেই। এই ভয়ানক অভিজ্ঞতার মধ্যে প্রায় আধ ঘন্টা উনি প্রায় সেন্সলেস হয়ে পড়েছিলেন। কি সাংঘাতিক! তারপর সকালে কে খুঁজে পেল ওনাকে? ওই কেয়ারটেকার রামবিলাস, সে এসে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। রামবিলাস কি বলল শুনে নিশ্চয়ই অবাক হয়নি? না, একেবারেই না। ভূপেন্দ্রবাবু যখন ঘটনাটা বললেন, রামবিলাস খুব শান্তভাবে বলল, বাবু, ইসিলিয়ে তো আপকো यहाँ रात में रहने को माना किया था। ও জানতো? হ্যাঁ, বলল ইয়ে মকান বহুত ভূত প্যাত কা হ্যায়। সে নাকি নিজেও রাতে নানা আওয়াজ শোনে, কালো ছায়া দেখে, আলো ফেললেই মিলিয়ে যায়। তার স্থানীয় লোকেরাও এটা বিশ্বাস করে? অবশ্যই, রামবিলাসের কথাই তো তাই মনে হলো। বলল এখানকারের লোকেরা এই বাড়িটা এড়িয়েই চলে, ভূতের বাড়ি নামেই চেনে। এই স্থানীয় বিশ্বাসটা ঘটনাগুলোকে আরও রহস্যময় করে তোলে। এরপর ভূপেন্দ্রবাবু চেষ্টা করেছিলেন বাড়িটা বিক্রি করে দেওয়ার, কিন্তু কে কিনবে? ভূতের বাড়ির দুর্নাম, কেউ ভালো দাম দিতেই রাজি নয়। তা তো বটে, বাড়িটা তাহলে পড়েই ছিল। হ্যাঁ, কিন্তু সম্প্রতি ওনার এক ভাগ্নে সে ব্যবসার জন্য বাড়িটা ব্যবহার করতে চেয়েছিল। কিসের ব্যবসা? ওর প্ল্যান ছিল বিহার থেকে ঘি এনে ওখানে স্টক করবে, তারপর হয়তো বাংলাদেশ বা নেপালের কিছু জিনিসপত্র। লোকেশনটা তো ব্যবসার জন্য বেশ ভালো। হ্যাঁ, জায়গাটা তো 3টে অঞ্চলের কাছাকাছি পড়ছে, বিহার, বাংলাদেশ, নেপাল বর্ডার। ব্যবসায়িক দিক থেকে পোটেনশিয়াল আছে। ঠিক, কিন্তু সেই ভাগ্নের অভিজ্ঞতাও ভয়ঙ্কর। সেও কি একই রকম? প্রায়। সে 3 রাতের বেশি টিকতেই পারেনি। তাকেও প্রায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ওই বাড়ির পাঁচিলের ধারে। কে পেল তাকে? সেই রামবিলাস। হ্যাঁ।
ছেলেটা এতটাই ভয় পেয়েছে যে সে নাকি কসম খেয়েছে আর জীবনে কোনোদিন ওই বাড়ির ত্রিসীমানায় যাবে না। তার মানে ঘটনাগুলোর মধ্যে একটা মিল আছে, দুটো ভিন্ন সময়ে দুটো ভিন্ন মানুষ, প্রায় একই ধরনের অভিজ্ঞতা। হ্যাঁ, এই মিলটাই তো ভাবাচ্ছে। শুধু ভয় পাওয়া নয়, ওই ঠান্ডা হাতের স্পর্শ, অদ্ভুত আওয়াজগুলো, গোঙানি, চিৎকার, হাসি, শীষের শব্দ। ছায়ামূর্তি দেখা, গন্ধটা, গায়ের রক্ত লাগার অনুভূতি, এগুলো তো শুধু মনের ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না, তাই না? একদমই না। বিশেষ করে যখন দুজন আলাদা মানুষ প্রায় একই জিনিস রিপোর্ট করছে আর স্থানীয় বিশ্বাসটাও রয়েছে। সব মিলিয়ে রহস্যটা বেশ জমাট। একটা পরিত্যক্ত বাড়ি যেখানে তীব্র ভয়ের অভিজ্ঞতা হচ্ছে, যা শুধু শোনা বা দেখা নয়, প্রায় শারীরিকভাবে অনুভব করা যাচ্ছে। কিন্তু এখানে অন্য একটা প্রশ্নও তো আসছে, তাই না? কোনটা? ওই ব্যবসার দিকটা। হ্যাঁ, ভাগ্নের পরিকল্পনা থেকেই তো বোঝা গেল জায়গাটার একটা ব্যবসায়িক গুরুত্ব আছে। বিহার, বাংলাদেশ, নেপাল সব কাছে। ঠিক। জায়গাটা যদি এতই পোটেনশিয়াল হয়, তাহলে এই বাড়িটাকে ঘিরে এত রহস্য, এত ভয় কেন? সেটাই ভাবার বিষয়। এই বাড়িটাকে এরকম জনশূন্য ভুতুরে করে রাখার পেছনে কারণটা কি? শুধুই কি অলৌকিক? নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে? হয়তো কেউ বা কারা চায় না যে বাড়িটা স্বাভাবিকভাবে ব্যবহৃত হোক, নিজেদের কোনো স্বার্থে জায়গাটাকে এরকম পরিত্যক্ত আর ভীতিপ্রদ করে রেখেছে। এই সম্ভাবনাটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। মানে অলৌকিক ব্যাখ্যা তো আছেই, কিন্তু তার পাশাপাশি এই অন্য দিকটাও। হ্যাঁ, এই দিকটাও কিন্তু ভাবনার খোরাক যোগায়। হয়তো রহস্যের সমাধানটা সম্পূর্ণ অন্য কোথাও লুকিয়ে আছে। ঠিক, হয়তো দুটোই সত্যি, কে জানে। যাই হোক, ঘটনাটা নিঃসন্দেহ খুব অদ্ভুত আর রহস্যময়। একদম। আজকের মতো এখানেই শেষ করা যাক তাহলে। হ্যাঁ, এই রহস্য নিয়ে না হয় শ্রোতারা ভাবতে থাকুন। নমস্কার। নমস্কার।